আমাদের ইন্সপেক্টর আসসালাম খবর আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর, সাবেক পুলিশের আইজিবি বেনজির আহমেদ কে নিয়ে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তো সাবেক পুলিশের আইজিবি বেনজির আহমেদ তিনি যে অর্থ সম্পদ বাংলাদেশ থেকে লুটপাট করে চুরি করে রেখেছেন, তার আয়ত্তগত বা তার কুক্ষিগত করে রেখেছেন সাধারণ মানুষ বা বাংলাদেশের অর্থ সম্পদ, বাংলাদেশের টাকা, ধন, জায়গা জমি, অনেক জায়গা জমিও শোনা গেছে যে তিনি অনেক জায়গা জমিও এইভাবে কিনেছেন, মানে অবৈধ টাকা দিয়ে কিনেছেন। তো এই সংবাদও জানা গেছে। তো ইতিমধ্যে যে আসলে যে সংবাদ আপনাদের বলবো সেটা হলো, দুদক এমন একটি সংগঠন বা এমন একটি সরকারি এমন একটি বাহিনী, দুদক বা সংগঠন, যারা মাছির মতো বা পিঁপড়ার মতো, মনে করেন যে কোনো জায়গায় কাঁঠাল ভেঙে রাখলেন বা ঘেরান আলা কিছু ভেঙে রাখলেন, মাছি কলম যেভাবে কোনোভাবে হোক না কেন টের পেয়ে সেখানে চলে যায়। এবং পিঁপড়া মিষ্টির খোঁজ বা মিষ্টির কোনো ঘ্রাণ পেলেই পিঁপড়া হাজির হয়ে যায়। দুদকও এমন ভাবে এই সাবেক আইজিবি বেনজির আহমেদের বাড়ি থেকে মাটির তলে অনেক টাকা, এই মাটির তল থেকে অনেক টাকা এই দুদক তারা বের করতে বা উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো বেনজির আহমেদ এত টাকা কোথায় পেলেন, তিনি কার কাছ থেকে এত টাকা নিয়েছেন, তাকে কে টাকা দিয়েছে এবং এর পিছনে কে? সোশ্যাল মিডিয়ায় জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কি তাকে এত টাকা দিয়েছেন, নাকি প্রধানমন্ত্রী এর সাথে জড়িত আছেন। তো এই ভিডিওটি আপনাদের দেখাবো। পাশাপাশি এই বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের একজন আলোচক সাংবাদিক গোলাম মাওলা রনি সাহেব, তার কথাগুলো আপনাদের শোনাবো, তার ভিডিও দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই বিষয়ে সামান্য কিছু কথা বলেছেন সাবেক পুলিশের আইজিবি বেনজির আহমেদ। তো এই ভিডিও এক এক করে আপনাদের দেখাবো, বেশি কথা বলবো না। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও দেখে আসি। বাংলাদেশের সাবেক আইজি ডক্টর বেনজিরকে নিয়ে বেশ কয়েকদিন মিডিয়াতে তোলপাড় হলো। এখন আবার সবকিছু নিশ্চিম নীরব। ইউটিউব থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন যারা সোশ্যাল কন্টেন্ট তৈরি করেন, তারা ডক্টর বেনজিরের যে ব্যক্তিগত কেলেঙ্কারি, কোন নারীর সঙ্গে তার কেমন সম্পর্ক, তার সঙ্গে কি আলোচনা করেছেন, এই বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছেন। এতে করে ডক্টর বেনজির কতটুকু ক্ষতি হচ্ছেন এটা বলা যাচ্ছে না, কিন্তু মানুষের যে আকর্ষণ, মানুষের যে চিন্তা চেতনা, মানুষের যে মনোযোগ, এটি ডক্টর বেনজিরের যে আর্থিক কেলেঙ্কারি বা অনিয়ম, এটিকে পাশ কাটিয়ে যে চটুল যে বিষয়গুলো রয়েছে, নারী কেলেঙ্কারি, এই বিষয়গুলোর দিকে চলে যাচ্ছে, যেগুলোর আসলে কোনো আইনগত রেমিডিস নেই, এবং এটি আলটিমেটলি ডক্টর বেনজিরের জন্য সাপে বর হয়ে যাচ্ছে। এর কারণ হলো, যে সকল বিষয়গুলো বলা হচ্ছে হয়তো পাবলিক জানছেন, পাবলিকের সঙ্গে তো ডক্টর বেনজিরের কি দরকার? অনেক পাবলিক দূর থেকে জানে যে তার এটা আছে, আমরা তো অনেক লোকই জানি, কিন্তু কার্যত যখন তার সামনাসামনি যাই, তার সঙ্গে কথা বলারও তো সুযোগ আমরা পাই না অনেকে। তো ডক্টর বেনজিরও তো সাবেক আইজি হিসেবে তিনি এমন একটা জায়গাতে রয়েছেন যেখানে আপনি জানেন যে তার জীবনে এই ইরেগুলারিটিস রয়েছে, কিন্তু আপনি তার সঙ্গে গিয়ে কথা বলতে পারবেন না। দ্বিতীয়ত, সাধারণত এই ধরনের সমস্যা যখন সৃষ্টি হয়, তখন পরিবারের মধ্যে ছেলে মেয়েদের সাথে একটা গন্ডগোল হয়, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন হ্যাম্পার্ড হয়। কিন্তু ডক্টর বেনজির বা ওনাদের মতো যারা লোকজন রয়েছেন, তারা ওয়েল টেস্টেড, তাদের কর্মকাণ্ডগুলো পরিবারের এবং আশেপাশের বন্ধু বান্ধব দীর্ঘদিন ধরেই জানেন, এবং এই ধরনের ঘটনা প্রকাশিত হওয়ার পর বরং আরো ডক্টর বেনজিরের চরিত্র ভালো হয়ে যাচ্ছে। কারণ হলো, পরিবারের আশেপাশের লোকজন হয়তো চিন্তা করতো আরো বড় কিছু, আরো মন্দ কিছু, কিন্তু যখন এরকম ছোটখাটো বিষয়গুলো আসছে, তখন মনে হচ্ছে না এরকম বড় বড় পদে থাকলে এরকম হতেই পারে। এরশাদ সাহেবকে নিয়ে এরকম কথাবার্তা হতো, রংপুরের লোকজন বলতো রাজা বাদশাহ তারা তো এরকম করবেই, রাজা বাদশাহ এরকম করবে না তো কারা করবে? এখন বাংলাদেশের আইজি আছেন, সচিব হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, আপনার জীবনের জিনিসগুলো থাকবে, এগুলো বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে, তো ছোটখাটো দুর্নীতি করবে। তো এই জিনিসগুলো যারা সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো যারা ডক্টর বেনজিরের বিরুদ্ধে করছেন, আলটিমেটলি এগুলো ডক্টর বেনজিরকে তার যে মূল যে জায়গাটা, দুর্নীতি নিয়ে কালের কণ্ঠে যে অভিযোগ করেছে, সেখান থেকে তাকে রক্ষা কবচ হিসেবে কাজ করছে, অন্ততপক্ষে পাবলিক সেন্টিমেন্টের ক্ষেত্রে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে, তাকে নোটিশ দেওয়া হয়েছে, সাক্ষাৎকার নেওয়া হবে, কিন্তু আলটিমেটলি এটার কোনো ফলাফল আদৌ হবে কিনা। বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সবারই আশঙ্কা যে কিছুই হবে না। এর কারণ হলো, ডক্টর বেনজির যেটি করেছেন সেটি হলো, তিনি অর্থ উপার্জন করেছেন। এখন সেই অর্থ উপার্জন আপনার ক্ষেত্রে
মনে হতে পারে অবৈধ, মনে হতে পারে ঘুষ, দুর্নীতি, কিন্তু তিনি তো কোনো সাধারণ পাবলিক নন, যথেষ্ট ইন্টেলিজেন্ট। লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্যে, এরপর আবার বিজনেস ফ্যাকাল্টি থেকে আবার তিনি আলাদা ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরপর আবার ডক্টরেট করেছেন, পুলিশের আইজি হয়েছেন, জাতিসংঘে তিনি চাকরি করেছেন, শান্তিরক্ষা মিশন এবং জাতিসংঘের হেডকোয়ার্টারে, এবং জাতিসংঘের হেডকোয়ার্টারে D5 গ্রেড বলা হয়, সেই D5 গ্রেডে তিনি কর্মকর্তা ছিলেন, যেটি এশিয়ার খুব অল্প পুলিশ কর্মকর্তার ভাগ্যে এই ধরনের উঁচু পদে যোগদানের সৌভাগ্য, এবং সেই পদে চাকরি তিনি ইস্তফা দিয়ে, সেই চাকরি কিন্তু তার মেয়াদ ছিল, এবং ইস্তফা দিয়ে তিনি বাংলাদেশ পুলিশে শেখ হাসিনার আহ্বানে এসে ডিআইজি অ্যাডমিন হিসেবে যোগদান করেছেন। তো তিনি সে ফিডার খাওয়া কোনো ব্যক্তি নন, আলু পটল খাওয়া কোনো ব্যক্তি নন, বা ব্যাংক লুটেরা কোনো ব্যক্তি নন, যে একজনের সাথে খাতির হলো এক বস্তা তোমারে দিলাম আর এক বস্তা আমি নিলাম। তো এরকম ভাগাভাগি করার কোনো কাজ ডক্টর বেনজির কখনোই তাকে করতে হয়নি। তিনি যা কিছুই করেছেন, অর্জন করেছেন মেধা যোগ্যতা দ্বারা, কৌশল দ্বারা, বুদ্ধি দ্বারা, সাহস দ্বারা এবং পরিবেশ প্রতিবেশ দ্বারা। তো সেই জায়গাটি অনাগত দিনে দুর্নীতি দমন কমিশন, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে অনেক লোক তার প্রতি আক্রমণ চালাবে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করেই তিনি কিন্তু কাগজপত্র রেডি করে, সবকিছু রেডি করে তিনি বসে আছেন। বাকিটা তদন্তে সেটা আসবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, ধরুন তার সবকিছু এলোমেলো আছে, অর্থাৎ ফাইলে আছে হয়তো 100 কোটি, 100 কোটির মধ্যে নিজের আছে 5 কোটি বা 10 কোটি, 90 কোটি তিনি ব্যাংক থেকে নিয়েছেন, আর হাইডেন মানি আছে হয়তো 1000 কোটি টাকা দেশের বাইরে, যেগুলো আপনি ধরতে পারছেন না তাকে। তো সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কি করবে? কিছুই করতে পারবে না, মধ্যখানে হোয়াইট ওয়াশ হয়ে যাবে, সে নির্দোষ, নিরপেক্ষ, এবং অনেক পরিশ্রম করে তিনি এই কাজ করেছেন, এরকম একটা সার্টিফিকেট চলে আসবে যে পুলিশে থেকে নিজের স্ত্রী সন্তানদেরকে দিয়ে, শালাকে দিয়ে, শাশুড়িকে দিয়ে তিনি যে কষ্ট করে ব্যবসা করেছেন, ব্যাংক লোন নিয়েছেন, দেশের উন্নয়নের জন্য তিনি একটি খামার তৈরি করেছেন, এটার জন্য তো তার পুরস্কৃত হওয়া উচিত। সমালোচিত কেন হবেন? কালের কণ্ঠ যে কাজটা করেছে খুবই জঘন্য প্রকৃতির কাজ, এবং কালের কণ্ঠের বিরুদ্ধে ডক্টর বেনজির সিভিল মামলা করলেন 1000 কোটি টাকার, আর ক্রিমিনাল কেস করলেন। উল্টো বসুন্ধরার মালিকদেরকে তিনি ইচ্ছা করলে এখন কোর্টে তিনি দৌড় দোয়াতে পারেন, তার কাছে সেই লিগাল রাইট আছে, এবং তিনি সেই জিনিসগুলো কাজগুলো করবেন। এই গেল একটা। থার্ডলি হলো যে তিনি যদি সত্যিই দুর্নীতি করে থাকেন, তাহলে তিনি অন্য সবার মতো ফিডার বয় হিসেবে দুর্নীতি করেননি। তার শেল্টার ছিল, তার সার্টিফিকেশন ছিল, তার অ্যাসোসিয়েশন ছিল, তার সিন্ডিকেট ছিল, এবং এই সিন্ডিকেটটা যেন তেন সিন্ডিকেট নয়। একজন পুলিশের আইজি হয়তো মুখের কথা নয়, সেনাবাহিনীর প্রধান মুখের কথা হয় না। যখন জেনারেল রাজিজ সেনাপ্রধান ছিলেন, বা আইজি সাহেব, ইভেন উনি যখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, ঠিক সেই সময় র্যাবের ডিজি ছিলেন, তার যে পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব, তার যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বের কাছে একজন মন্ত্রী পাশে মনে হতো চড়াই পাখির মতো, একজন এমপিকে মনে হতো তেলাপোকার মতো। এইভাবে ডক্টর বেনজির চলাফেরা করতেন। এখন সেই ডক্টর বেনজিরকে আপনি যেখানে একজন আব্দুল হাই বাচ্চু, অখ্যাত, পুরো বেসিক ব্যাংকে খেয়ে দিল 3000 কোটি, 5000 কোটি টাকা। আমরা তো আসলে জানি না, কেউ বলে 3000, কেউ বলে 5000 কোটি টাকা। এই ব্যাংকটিকে, পুরো একটা সরকারি ব্যাংকটিকে যে শেষ করে দিল। দুর্নীতি দমন কমিশন তো তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি, মামলা হয়েছে, চার্জশিট হয়েছে, কিন্তু তার টিকিট স্পর্শ করতে পারেনি। সে বহালতবিত দেশের মধ্যে আছে, রাজার হালে আছে। এরপরে দেখেন শেয়ার মার্কেট থেকে যারা বিভিন্ন সময় সভাপতি হয়েছে, বিভিন্ন ব্যাংকের, সরকারি ব্যাংকের যারা চেয়ারম্যান হয়েছে, অনেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। যে সকল চেয়ারম্যান দেখা গেল ঢাকাতে 1200 স্কোয়ার ফিটের, বর্গফুটের একটা ভাড়া বাড়িতে থাকতেন, তারা 10,000 12,000 বর্গফুটের পেন্ট হাউসে ঢাকা শহরে মাত্র 3-4 বছর কোন একটা সরকারি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এর মধ্যে তারা এটা করেছেন। এবং সেখানে গিয়ে রীতিমতো বালাখানা, বুড়ো বুড়ো মানুষ, আমি জানি ব্যাংকে চেয়ারম্যান হয়েছেন, কিন্তু বুড়ো হয়ে গেছে, 70-75 বছর বয়স, এই বয়সে সে সেই ওয়েস্ট ইন্ডিয়া যেমন পাপিয়া কাণ্ড, এরকম অনেক বালাখানাতে এরা সব মেহমান হিসেবে যেতেন, এবং রাজ্যের সব সেই যে হাই সোসাইটির যে কলগার্ড, তাদেরকে এই বুড়াদের কোলে বসিয়ে দেওয়া হতো বিভিন্ন যারা সুযোগ সন্ধানী, এবং বুড়ারা সেই তাদেরকে কোলে পিঠে করে, সেই সকল কলগার্ডদেরকে কোলে পিঠে করে একেবারে মনের আনন্দে পুরো ব্যাংক সাবাড় করে দিয়ে, ফাইল স্বাক্ষর করে দিয়ে জনগণের টাকা এই লুটেরাদের হাতে তুলে দিয়েছেন। আপনি তাদের কজনের নাম জানেন? তাদের কজনের বাড়ি গাড়ি খবর জানেন? তারা কয় লিটার মদ খেয়েছে? বা কয়টা সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংকের এমডিদের যে কেলেঙ্কারিগুলো রয়েছে, এবং কত হাজার কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে, তাদের ঢাকা শহরে, দেশের বাইরে কি কি বাড়ি আছে, কয়টা ইউট আছে, কোন কোন সোনামণির সাথে, টুনামণির সাথে তাদের কুটুকুটু হয়েছে, আপনি কি জানেন? কয়জনের ব্যাপারে জানেন? তো সেক্ষেত্রে এত মানুষ একেবারে দুধের স্বর খেলো, তারপর দুধের মধ্যে গড়াগড়ি করলো, সারা শরীরে মাখন মাখলো, এরপর ঢাকা শহরে ঘুরে বেড়ালো, এবং এখনো বেড়ালো, আপনি তাদের কারো পশম স্পর্শ করতে পারলেন না। বেনজির পশম কি এত ছোট যে আপনি তাদের সঙ্গে সঙ্গে তার পশম নিয়ে টানাটানি করে সব পশম তাকে ছিঁড়ে ফেলবেন?
এটি নর্মাল ফেনোমেনা বলে না। এরপরে মূল ব্যাপার হলো যে বাংলাদেশে সবকিছু নির্ভর করে প্রধানমন্ত্রীর ডিজায়ারের উপর। তিনি যদি নিউট্রাল থাকেন, এখানে আসলে ডক্টর বেনজিরকে কেউ কিছু করতে পারবে না, তার টিকেও স্পর্শ করতে পারবে না। আর যদি তিনি প্রধানমন্ত্রী যদি ডক্টর বেনজির পক্ষে দাঁড়ান, তাহলে ডক্টর বেনজিরের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি প্রধানমন্ত্রী কেবলমাত্র জিদ ধরেন যে না, এটা আমার একটা ইজ্জত কা সওয়াল, আমি এই বেনজিরের বিচার করেই ছাড়ব, শুধুমাত্র তার এই ডিজায়ার যদি হয়, তাহলে তিনি ডক্টর বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললে এবং মনিটর করলে নিয়মিত, তাহলে হয়তো ডক্টর বেনজিরের একটা কিছু হতে পারে। কিন্তু সেটা সম্ভাবনা বলতে গেলে জিরো, আমার কাছে জিরো। কারণ হলো প্রধানমন্ত্রী তো রাজনৈতিকভাবে প্রাজ্ঞ। তিনি যাকে একেবারে 2009 থেকে 2000 একেবারে শেষ দিন পর্যন্ত টেনে হিসড়ে তাকে একেবারে সর্বোচ্চ সম্মান মর্যাদার জায়গাতে পৌঁছে গিয়েছেন, এখন যদি আবার তাকে অপদস্থ করা হয়, তার গুপ্তধন বের করে হয়, এখন দেখা গেল যে তার সঙ্গে যদি একেবারে স্পর্শকাতর কারোর সঙ্গে কোনো লেনদেন হয়, কনভারসেশন হয়, এবং তিনি এই সকল কথা বলে দেন বা স্পর্শ হয়ে যান, এটি খুবই বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। ফলে যারা রাষ্ট্র চালান তাদেরকে আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কাজ করতে হয়। তো এই সব কিছু বিবেচনা করে মনে হচ্ছে যে, যদি আল্লাহ ভালো জানেন, মনে হচ্ছে যে ডক্টর বেনজিরের যে ঘটনাটি, দুর্নীতি দমন কমিশন তার টিকিটই স্পর্শ আসলে শেষ পর্যন্ত করতে পারবে না। যা কিছু হবে আইওয়াস, আশা, আনাকুম, জানাকুম। এখানে অনেক লোক আসছে, দুদিকে তো অনেকেই আসছে। সৈয়দ আবুল হোসেন সাহেব, সাবেক মন্ত্রী, উনি গেছেন। প্রধানমন্ত্রীর সিটিং যিনি উপদেষ্টা ডক্টর মশিউর, তিনি সেখানে গিয়ে তো কেঁদেই দিয়েছেন। তো তিনি সেখানে গিয়েছেন এবং দুদকের কবলে পড়ে একজন সাবেক সচিব জেল পর্যন্ত খেটেছেন। তারপর এখন তিনি রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। তো এরকম দুদকের অনেক ইতিহাস রয়েছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু বহাল তবিয়তে আছে। অর্থাৎ দুদক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের যে ক্ষতি হয়েছে, নট লাইক দ্যাট। এখন যদি ডক্টর বেনজির বিএনপি আমলের আইজি হতেন, বিএনপির মনোনীত ব্যক্তি হতেন, তাহলে হয়তো ভিন্ন কথা হতো, কিন্তু তার আগে এটা মানে কল্পনা করা যায় না। তো চলছে, যেহেতু একটা তদন্ত চলছে, মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছেন এবং প্রতি 2 মাস অন্তর অন্তর এটি উপস্থাপন করার জন্য বলা হয়েছে, এবং এর পিছনে কিছু লয়ার আছে, তার সঙ্গে সঙ্গে বেনজির সাহেবের যারা প্রতিপক্ষ রয়েছেন তারাও যথেষ্ট শক্তিশালী। তো দেখা যাক যে বাংলাদেশের আদা জল, বাংলাদেশের ডাল ভাত, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কালচার এবং দুর্নীতি, এবং সর্বশেষ ডক্টর বেনজির, পুরো পরিস্থিতি কোন দিকে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু তিলকে তাল নয়, তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমার জন্মশহর গোপালগঞ্জে 2014 সাল থেকে আমাদের পারিবারিক কৃষি খামার ও কৃষিতে বিনিয়োগ আছে। সে সময় থেকে 10 বছর ব্যাপী ধীরে ধীরে কৃষিক্ষেত্রে আমাদের পারিবারিক বিনিয়োগ এবং ব্যবসা চলে আসছে। প্রথমে সেখানে আমাদের পরিবার সদস্যগণ একটি ছোট মৎস্য খামার প্রতিষ্ঠা করে, সেই খামারের আয় থেকে আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি হয়। পরবর্তীকালে মৎস্য খামারের পাশাপাশি সেখানে বিভিন্ন বনজ, ফলজ, ঔষধি ও মশলা জাতীয় বৃক্ষরোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন করা হয়। কৃষিক্ষেত্রে ব্যবসার জন্য শত শত কোটি টাকার প্রয়োজন হয় না, বা এই ধরনের শত শত কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হয় না। এই যে প্রকল্প যেখানে রয়েছে, সেখানে যে পরিমাণ ভূমির উল্লেখ করা হয়েছে সেটি কোনো ক্রমেই সঠিক নয়। সত্য এই যে সেখানে যে পরিমাণ টাকার জমি কেনা হয়েছে, তার থেকে বেশি আমার পরিবারের ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে ঋণ, লোন বা দেনা রয়েছে। এটি মূলত তাদের ব্যবসায়িক আয় এবং ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে সংগৃহীত লোনের মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানকে তারা ধীরে ধীরে গড়ে তুলেছে। তাছাড়া এই জমির পরিমাণ এবং ব্যবসাতে নিয়োজিত সংশ্লিষ্ট জমির পরিমাণ এবং টাকার উৎস, এই বিষয় সংক্রান্ত ট্যাক্স ফাইলে যথাযথভাবে সন্নিবেশিত আছে। প্রকল্প এলাকার নাম বেনজিরের চক হিসেবে প্রতিবেদক দাবি করেছেন। এটিও আসলে প্রতিবেদকের নিজস্ব একটি আবিষ্কার, কারণ এই ধরনের কোনো চক বা বেনজিরের চক নামে কোনো জায়গা প্রকল্প এলাকায় নাই। প্রকল্প এলাকায় মিটার ছাড়াই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বা ব্যবহার করা হচ্ছে, এটিও মিথ্যা তথ্য। ওখানে রীতিমতো সরকারিভাবে অনুমোদন নিয়ে মিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে বৈধভাবে, এবং প্রতি মাসে নিয়মিত আমাদের পরিবার তাদের ব্যবসার জন্য যে বিদ্যুৎ খরচ হয় সেটির বিল পরিশোধ করে আসছে। এখানে চাপ ও ভয়ভীতি দেখিয়ে জমি ক্রয়ের কথা বলা হয়েছে, যেটিও আমি মনে করি এটা অসম্ভব কল্পনা। কারণ হচ্ছে এটি মাননীয় প্রধানমন্ত্রীর নিজ জেলা এবং প্রকল্প এলাকাটি মাননীয় প্রধানমন্ত্রী সংসদীয় আসন সন্নিহিত, এবং ফলে এই ধরনের একটা জায়গায় গায়ের জোরে বা ক্ষমতা দেখিয়ে বা অন্য কোনো ভাবে শক্তি প্রয়োগ করে জমি কেনার চিন্তা একটা অসম্ভব কল্পনা।
প্রতিবেদন বলা হয়েছে যে ইস্টার্ন প্রপার্টি মগবাজারে আমাদের একটি 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। এটিও একটি মিথ্যা তথ্য। মগবাজার কেন, মগবাজার, সিদ্ধেশ্বরী, রমনা আশেপাশে কোথাও আমাদের কোনো ফ্ল্যাট বা এই ধরনের কোনো অ্যাপার্টমেন্ট নাই। আনন্দী হাউজিংয়ে 40 কাঠা জমি সহ 45 কোটি টাকার বাড়ি আছে বলে দাবি করা হয়েছে। আনন্দ হাউজিং একটি বেসরকারি সমবায় সমিতি। 2007 সালে আমরা এই সমবায় সমিতির সদস্য হই এবং একটি প্লট বুকিং দেই। কিস্তির মাধ্যমে ধীরে ধীরে আমরা এই টাকা পরিশোধ করি। সেখানে আমাদের 40 কাঠা কোনো প্লট নেই, এটি বাড়িয়ে বলতে গেলে শতগুণ বাড়িয়ে বলা হয়েছে। আমাদের প্লটে 5 ইঞ্চি দেওয়াল বিশিষ্ট একটি বৈশিষ্ট্য এবং টিনের ছাদের একটি দোতলা বাড়ি আছে। তো এই ধরনের একটা বাড়ির দাম 45 কোটি টাকা হবে এবং যেখানে যে হাউজিং এখন পর্যন্ত নাগরিক সুবিধা গড়ে ওঠেনি, রাস্তাঘাট তৈরি হয় নাই, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, গ্রামের মধ্যে এই ধরনের একটা প্লটের উপরে টিনের ছাদ বিশিষ্ট বাড়ির দাম 45 কোটি টাকা হবে, এটি রীতিমতো এই ধরনের দাবি করার মধ্যে হাস্যকর। আইজি হিসেবে নাকি আমি পূর্বাঞ্চলে ফারুক মার্কেটের পাশে 10 কাঠার একটি জায়গা কিনেছি, যেটার বাজার মূল্য 22 কোটি টাকা। ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে 22 কোটি টাকা দিয়ে আমি আইজি থাকাকালীন সময় ইনডিরেক্টলি বলার চেষ্টা করা হয়েছে প্লটটি কিনেছি। আমি আইজি কেন, ডিজি হিসাবে, কমিশনার হিসেবে কোনো মেয়াদেই আমি পূর্বাঞ্চলে কোনো প্লট কিনি নাই। 2001 সালে রাজু যখন সরকারিভাবে আবেদন আহ্বান করে, তখন আমি আবেদন করে সরকারি কোঠায় একটি 10 কাঠার প্লট বরাদ্দপ্রাপ্ত হয়েছিলাম, আজ থেকে প্রায় 23 বছর আগে। এবং সেটিও আমরা আমাদের পারিবারিক এবং নিজস্ব অর্থের প্রয়োজনের কারণে বিক্রি করে দিয়েছি। এই মুহূর্তে পূর্বাঞ্চলে আমাদের কোনো ধরনের কোনো জমি প্লট কিছুই নেই। রূপগঞ্জের নাওড়ায় আমাদের একটি 2 বিঘা জমির প্লট আছে, যার বাজার মূল্য 2 কোটি টাকা বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। রূপগঞ্জের নাওড়ায় এবং অন্যান্য কোনো ইউনিয়নে কোথাও আমাদের কোনো 2 বিঘার কোনো প্লট নাই। এটিও একটি সর্বাংশে মিথ্যা তথ্য। রূপগঞ্জে আমাদের কোনো জমি নাই এক্সেপ্ট আনন্দ হাউজিংয়ে, যেটি রূপগঞ্জ জেলা থানার মধ্যে অবস্থিত এলাকার মধ্যে, সেখানে একটা প্লট। তাছাড়া আমাদের অন্য কোথাও কোনো ধরনের কোনো জমি বা 20 কোটি টাকা মূল্যের কোনো সম্পত্তি আমাদের নাই। মেয়ের বিশ্রামের জন্য 3.5 কোটি টাকার ফ্ল্যাট কিনেছি বলে অভিযোগ করা হয়েছে। আমার মেয়ে, আমার জ্যেষ্ঠ কন্যা সবসময় আমার সরকারি বাসা থেকে তার বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করতো, তার জন্য কোনো বিশ্রামের জন্য বাড়ি কেনার কোনো প্রয়োজন আমরা কখনো অনুভব করিনি। বসুন্ধরাতে আমরা একটা আনফিনিশড ফ্ল্যাট আমরা কিনেছিলাম, পরবর্তী সময় বিভিন্ন কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এটা বসবাস উপযোগী নয়, এটাও আমরা বহু আগে এটা সেটাকে বিক্রি করে দিয়েছি। সেই ফ্ল্যাটে নাকি একটা 50 লক্ষ টাকা দামের দরজা আছে, রেফারেন্স হচ্ছে, বরাত হচ্ছে বাড়ির দারোয়ান। তো বাড়ির দারোয়ান কিভাবে দরজার দাম জানলো, সেটাই হলো আমাদের একটা বিরাট প্রশ্ন। একটা দরজা সাধারণত 21 স্কোয়ার ফিট থেকে সর্বোচ্চ 32 স্কোয়ার ফিট কাঠ থাকতে পারে। যদি একটা সেই দরজার দাম 50 লক্ষ টাকা হয়, তাহলে একটা 25 স্কোয়ার ফিট কাঠের দাম পড়ে 2.5 লক্ষ টাকা। এটা এত মূল্যমানের পৃথিবীতে কোন কাঠ আছে আমাদের জানা নেই। এটাও একটি আমি মনে করি হাস্যকর, আমি মনে করি যে মিথ্যা, নির্জলা মিথ্যা সংবাদ, শুধুমাত্র চরিত্র হননের জন্য যেগুলো অনেকদিন এত টাকা একসাথে দেখি না। উনি হলো আমাদের ইন্সপেক্টর। আসসালাম কোর্ট। হ্যাঁ ভাই, এই তো কলমটা নেন। আমাদের সাংবাদিকের সই নাও দেওয়া খালি সুয়েল টাকা। পুলিশের সহযোগিতায় আমরা আজকে এই উদ্ধার অভিযান পরিচালনা করেছি এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমরা এই বাসায় তল্লাশি করে ওই কর্নারের উপর থেকে 2টা ব্যাগের ভিতরে 3টা প্যাকেটে 92 লক্ষ টাকা উদ্ধার করি। এখানে আপনি কি আমারটা তো আমি বলতে চাই না, মানুষ বলবে আমি নিশ্চয়ই বেনজির সাহেবের মতো বলতে চাই না যে আমি নির্দোষ। আমি চাই যে মানুষই ভালো করে শোনেন। আপনি যতই দুদক বলেন, যতই পুলিশ বলেন, মানুষের বিবেকে হ্যাঁ। সব কিছু লেখা আছে, ধরা পড়ে। আর একটা সমস্যা কি জানেন, যারা অনেক টাকা বানায় তারা একটা পর্যায়ে অন্যায় করতে করতে তারা এটা ন্যায় মনে করে, আর যখন সে বুঝতে পারে এটা অন্যায়, তখন তার জীবনে অনেক দেরি হয়ে যায়। আপনার একটু সাহসের উৎস কি সততা? আবার না, সাহসের উচ্চ সততা না, তাহলে সাহসের উচ্চ আমার কেন জানি মনে হয়, আমার বাড়ি তো হবিগঞ্জে, সিলেট হবিগঞ্জে, আমার কেন জানি মনে হয়, আমি জানি না, যে 360 জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার হয়তো আমার শরীরে আছে। কারণ শাহজালাল আসছিলেন এখানে, হ্যাঁ। তো শাহজালাল সত্য 360 জন আউলিয়া আসছিলেন। কিন্তু আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয়, যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেইজ্জত হবে। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় আর কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য?
এটা তো আমার নসিবে লেখা থাকে। আপনি চান কোনটা? আমি আসলে যে কোনো কিছুর জন্য রাজি প্রস্তুত আছি। কিন্তু ভালো ঠিক করা থেকে পিছাবেন না। না, এটা তো আমার স্বাভাবিক প্রক্রিয়া। ওকে, ধরেন আরেকটা বিষয় কি জানেন, আমি কিন্তু বন্দুক নিয়ে ঘুরি না, এত সাহস না, বা আমি 16 তালাতে কিন্তু লাভ দেই না, কত সাহসী আমার না। বাংলাদেশ কত নিচে নামছে যে শুধু সত্য কথা বলি, এই কারণে মানুষ আমার ভালোবাসে, আর কিচ্ছু করি না। বাংলাদেশ যে এত নিচে নামছে, আপনি বলছেন এত নিচে নামছে, সত্য বলেন বলে, তাহলে বিএনপি কে গালান কেন? বিএনপিও তো বলে বাংলাদেশ নিচে নামছে, ওরা সরকারের। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো এই যে বেনজির আহমেদ, তিনি যে বাংলাদেশের টাকা পয়সা অর্থ সম্পদ চুরি করে আত্মসাৎ করে কালো টাকাগুলো যে এইভাবে দেশের অর্থ সম্পদ নষ্ট করতেছেন বা দেশের অর্থ সম্পদ লুটপাট করেছেন, তো এগুলো এক এক করে বেরিয়ে আসতেছে। আসলে পাপে পূর্ণ হয়ে গেলে পাপে ছাড়ে না বাপকে, একটা প্রবাদ আছে। তো এই ভিডিওগুলো আপনারা এত সময় ধৈর্য সহকারে দেখেছেন, দেখে এই বেনজির আহমেদের কি শাস্তি হওয়া উচিত বা তাকে কি শাস্তি দেওয়া উচিত, অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও বা নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিওই। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।